আমরা ওকে লুকিয়ে রেখেছি নাকি? আমরা কেন ওকে লুকিয়ে রাখবো? তাছাড়া মামি, উনি আপনার কথা শুনেই কেমন চমকে ওঠেন না। এখানে থাকলে তো আপনার সামনে চলেই আসতেন, এখানে একেবারেই নেই। আর তুমি তো ওনার বউ হও না? মামা মুখে যাই বলুক না কেন, তোমাকে কিন্তু খুব মানে। তা নয় তো কি, আপনাকে কত পছন্দ করেন উনি জানেন? আপনাকে কত ভালোবাসেন, আপনার সংসার সামলান, খাবার তৈরি করে দেন, কত কিছু করেন। আমি কি ওকে কম ভালোবাসি নাকি? আমি ওকে কাজ করতে কখনো বাইরে পাঠাই না। ও না বেশি পরিশ্রমের কাজ করতেই পারে না। আমি ওর জন্য কত জিনিস নিয়ে আসি খাওয়ার, কিন্তু আমার সঙ্গে এমন বেইমানি করে। ও আমাকে এভাবে একা ছেড়ে চলে গেল। একবারও এটা ভাবলো না যে আমি বাঁচবো কি করে, বল না। আরে ব্যাস 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 ব্যাস, এত খেতো না। মনে হচ্ছে সত্যি তোমার মন খুব খারাপ লাগছে ভজুর জন্য। এভাবে কাঁদছো কেন তুমি? এই তো ভজু এসে গেছে। এখানেই লুকিয়ে ছিল। আপনারা লুকিয়ে রেখেছিলেন ওকে, তাই না? আপনারা তো বলছিলেন যে ও এখানে নেই। আরে আমরা তোমার একটু পরীক্ষা নিতে চাইছিলাম, দেখছিলাম যে তুমি সত্যিকারে ভজুকে কতটা ভালোবাসো। আর ওর বড় দিদি হিসেবে আমি তো ওর খেয়াল রাখবো, আর আমি যদি খেয়াল না রাখি তাহলে কে রাখবে বলো? এই ভজু, এবার বল কি করতে চাইছিস তুই? আরে আর কি করবো দিদি, কুমিরের কান্না সন্ধ্যের মধ্যে দেখে নিও সব শুকিয়ে গেছে। তারপর হাতে ঝাঁটা নিয়ে গোটা গ্রামে আমাকে দৌড় করাবে। আমি তোমায় কখনো ঝাঁটা দিয়ে মারতে পারি নাকি বলো? তুমি তো আমার স্বামী বলো। দুর্গা দিদি, তুমি বলো না আমি একা একা কি করে থাকবো? স্বামীকে ছাড়া আমি একা কি করে থাকবো? বেঁচে থেকে আমার কি লাভ ভজু? আরে আরে মামি, এত কাঁদবেন না। ভজু মামা আপনার সঙ্গেই বাড়িতে ফিরবে, তাই তো ভজু মামা? আরে না না দিদি, কোথাও যাবে না। যে যতই নাটক করুক, চোখের জল ফেলুক বেশি করে, মামার তো বাড়ি থেকে মনই উঠে গেছে, আর আগের জীবন থেকেও। এবার থেকে এখানেই থাকবে, তাই না ভজু মামা? আরে 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 মামি, তুমি কেঁদো না ওভাবে। ভজু মামা এমনিও তো ডিসিশন নিয়েই নিয়েছে, তাই তুমি কেঁদে কি করবে? আর এমনি তো সকাল সকাল কান্নাকাটি করে কি হবে বলো তুমি? উনি তো যেতে চান না এখান থেকে, তাই না? কি ভজু মামা? না না, গ্রামের রাস্তায় না একটা রেল লাইন পড়ে। যদি রাগের মাথায় ও কিছু করে বসে তাহলে এই বয়সে আমি আর জেলে যেতে চাই না। আমার ভাগ্যেই নেই দুর্গা দিদির বাড়িতে থাকার। আমাকে তো ওর সাথে যেতেই হবে। এই কিছুক্ষণ আগেই তো তুমি অন্য কথা বলছিলে, হঠাৎ করে তুমি পাল্টি মারলে, একদম পাল্টুরাম তুমি। কি করব ভাগ্নে, পরিস্থিতি এরকম, যেতে তো হবেই। আমি অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছি ওর সাথে। যদি ওর কিছু হয়ে যায় না তাহলে ভগবান আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। ও দিদি, দিদি। হ্যাঁ হ্যাঁ, যখন যাচ্ছিস দুপুরের খাবারটা খেয়ে যাস। প্রথমবার বউ বাড়িতে এসেছে আর তুমি কান্না বন্ধ করো। ঘরের লোকে কান্নাকাটি করলে ভালো লাগে না। ও মা লক্ষ্মী, মা চণ্ডী বলো, চণ্ডী। এই ভজু, আরে না দিদি, দুপুরের খাবার খাবো না। অনেকদিন হয়ে গেছে নিজের বাড়ির খাবার খাইনি আমি। দুদিন হয়নি আপনি আমাদের বাড়িতে এসেছেন, আর বলছেন যে অনেক দিন ধরে নিজের বাড়ির খাবারই খাননি। যাই বলো, বাড়ির খাবারের স্বাদই আলাদা হয়। বাড়ির থেকে দূরে থাকা মানে মাথার ওপর পাহাড়ের বোঝা রাখার সমান হয় আর কি। আচ্ছা, আর ভজু মামা, আপনি এতক্ষণ বলছিলেন যে আপনি সারা জীবনের মতো আমাদের বাড়িতেই থাকবেন। বলেছি তো কি হয়েছে, অনেকে তো অনেক কথাই বলে। মামি আসা মাত্রই 1 মিনিটে আমাদের সবাইকে ভুলে গেলেন। কে বলেছে যে আমি ডেকেছি তোমাদেরকে? এই তো কিছুদিনের মধ্যে টুকটুকের বিয়ে হবে, তোমরাও তো আসবে দুর্গা দিদির সাথে। খুব মজা করবো আমরা সবাই একসাথে মিলে। চলো চলো, এবার তো তোমাকে বাড়ি ফিরে খাবারও তৈরি করতে হবে। বৌমা তো প্রথমবার বাড়িতে এসেছে, একটু কিছু খেয়ে যাবে। আরে না না দিদি, আজ তো বাড়ি ফিরে খুব ভালো করে ওকে চান করাবো।
তারপর আমি নিজে হাতে ওকে খাইয়ে দেব। আর হ্যাঁ, সব জায়গায় তো আর বউয়ের হাতের খাবার পাওয়া যায় না। হ্যাঁ, এবার আমরা যাই। চলো আমার ভোজু সোনা, চলো না, চলো। হ্যালো, বলছি, এটা কি শকুন্তলার বাপের বাড়ি? শকুন্তলা? কার ফোন ছোট বৌমা? মা, একজন জিজ্ঞেস করছেন এটা কি শকুন্তলার বাপের বাড়ি? কে শকুন্তলা? আমাদের বাড়িতে তো কেউ। কি হয়েছে অহনা? কি হলো? কার ফোন? দিদি, একজন শকুন্তলার ব্যাপারে জিজ্ঞেস করছে। কি গো? আমায় দে, আমি কথা বলছি। হ্যাঁ বলুন, কি চান আপনি? বলছি, এটা কি শকুন্তলার বাপের বাড়ি নয়? হ্যাঁ, এটা শকুন্তলার বাপের বাড়ি। আমি ওর বড় বৌদি কথা বলছি। বেশি কথা বাড়ানোর প্রয়োজন নেই। কি কাজের জন্য ফোন করেছে? হ্যাঁ বলুন, কি দরকার আছে? আমি এটা বলবার জন্য ফোন করেছি যে শকুন্তলার যিনি স্বামী ছিলেন রাকেশ, সে মারা গেছে। এখন শকুন্তলার শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেকেই রাকেশের মৃত্যুর জন্য শকুন্তলাকেই দায়ী করছে। তার উপর যা অত্যাচার হচ্ছে বলে বোঝানো যাবে না। আপনারা তো তার বাপের বাড়ির লোক, আপনারা তো একবারের জন্যেও তার খোঁজ খবর নেওয়ার চেষ্টাই করেন না। আজ আমার মনে হলো যে তার এই করুণ অবস্থার কথা একবার আপনাদের জানিয়ে দিন। যদি পারেন আপনারা এসে একবার ওর সঙ্গে দেখা করুন। আচ্ছা, আপনি কি বলছেন? আগে আমি ওদের প্রতিবেশী। রাকেশের বডি আসবার পর থেকে ও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। ওর কষ্ট সত্যিই চোখে দেখা যাচ্ছে না। ওর শ্বশুরবাড়ির সবাই রাকেশের মৃত্যুর জন্যে ওকেই পুরোপুরি দায়ী করছে। কিন্তু সত্যি তো এটাই যে ওর মতো একটা বৌমা পাওয়া আজকালকার দিনে অসম্ভব। আমরা পাড়া প্রতিবেশীরা প্রত্যেকেই ওকে খুবই ভালোবাসি। আমাদের সাথে বেশি কথা বলতে মানাও করে ওকে। আমরাই বা কি করব? নিজেদের চোখের সামনে মেয়েটার এত কষ্ট তো সহ্য করতে পারি না, তাই না? তাই গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে, কিন্তু ও তো বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছে। শকুন্তলা রাকেশের তো কোনো সন্তানও নেই না, আর সেই জন্যে ওর শ্বশুরবাড়ির সবাই ওকে আরো বেশি নির্যাতন করত। আগে তো রাকেশ ওকে খুবই ভালোবাসতো, কিন্তু ইদানিং শকুন্তলার সাথে সেও ভালো ব্যবহার করতো না। আমরা শুনেছিলাম, আমরা জানতামও যে আপনাদের তরফ থেকে কোনোদিন খোঁজ নেওয়ার চেষ্টাও করেননি যে মেয়েটা কেমন আছে। আর মেয়েটাও আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি, কিন্তু ভেতরে ভেতরে ও একেবারেই ভেঙে পড়েছিল। যদি আপনারা পারেন ওকে সঙ্গে করে আপনাদের বাড়ি নিয়ে যান, না হলে ওকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে। ঠিক আছে, ঠিক আছে, এখন আপনি রাখুন। আমি বাড়ির সবার সঙ্গে কথাবার্তা বলে তবেই কিছু বলতে পারবো। এখন না আসলে তো কবে আসবেন? আপনাদের মেয়েটার ডেড বডি দেখার দিন। মনুষ্যত্ব বলে কোনো জিনিস আছে আপনাদের মধ্যে? দেখুন, আমি বললাম তো যে আমি বাড়িতে কথা বলে তবেই ঠিক করতে পারবো। আর তাছাড়াও আমি এই পরিবারের বৌমা। আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা না বলে কিছু বলতে পারবো না আমি। তাই এখন আপনি রাখুন। কি বলছে ওরা? আমি জিজ্ঞেস করছি বড় বৌমা, ওরা কি বলতে চাইছে? মা, উনি বলছিলেন যে শকুন্তলার স্বামী রাকেশ আর পৃথিবীতে নেই। কি? হ্যাঁ অহনা, তুই তো নাম জানতিস না ওর, সেই জন্য বুঝতে পারিনি যে কার ফোন এসেছে। শকুন্তলা আমাদের ননদ। কি? মা, এত বছর কেটে গেছে, আপনি ওর কোনো খবরই কখনো নেননি। অবশ্য
ও কখনো আপনার খবর নেয়নি। আজ এত কষ্টের মধ্যে থাকার পরেও আমাদের কল করেনি। ওর কোনো একজন প্রতিবেশী কল করেছিলেন, বলছিলেন যে শকুন্তলা খুব কষ্টে আছে, ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান। না, কখনো না। মা, যে মানুষটার সঙ্গে বিয়ে করার জন্য এত অশান্তি হয়েছে, এত ঝামেলা হয়েছে, যার জন্য তোমাদের মধ্যে এত রাগ রয়েছে, সেই মানুষটা তো এখন চলে গেছে। তারপরেও তুমি সারা জীবন এভাবে রেগে থাকবে? ওটা ওর শ্বশুর বাড়ি, এত বছর ধরে ওখানেই ছিল, এরপরেও ওকে ওখানেই থাকতে হবে, বুঝেছো? আর এখানে ওর দায়িত্ব কে নেবে? ওর স্বামী মারা গেছে, কিন্তু ওর সম্পত্তিতে এখন ওর অধিকার আছে। মা, আর রাকেশের চলে যাবার পর ওর উপর অত্যাচার এত বেড়ে গেছে, আর ব্যাপারটা এত দূর এগিয়েছে যে ওর প্রতিবেশী আপনার মেয়ের উপর হওয়া অত্যাচার সহ্য করতে পারছে না। মা, একবার একটু ভেবে দেখুন। ব্যাস, অনেক ভেবে চিন্তেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, বিয়ে না দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু তখন ওই কথাটা সবার খারাপ লেগেছিল। এই সম্বন্ধটা নিয়ে আমাদের পরিবারের কেউ কোনোদিন রাজি ছিল না, তখন ও আমার কোনো কথা শোনেনি। বারবার ওকে সাবধান করেছিলাম, বারবার বুঝিয়েছি, আমার একটা কথাও সেদিন শোনেনি। আমার কথাটা সেদিন ওর বিষের মতো মনে হয়েছিল। এখনো মাথা খুঁড়ে কি করবে? আর এখন যখন ওর স্বামী মারা গেছে, তখন ওর এই মায়ের কথা মনে হলো? তখন তো আমাকে শত্রু মনে হয়েছিল। এখন এই মা ওর দায়িত্ব কি করে পালন করবে? এখন এই মা একলা, আর ওর বাবাও নেই। এখন এই বাড়িতে ওর দায়িত্ব কে পালন করবে? আর ওর ভাইদের কথা তো এখানে ভুলেই যাও, ওদের তো কোনো রোজগারই নেই সেরকম। আর আমি চাই না যে আমার ছেলেদের ওপর আর কোনো বাড়তি দায়িত্ব চাপুক। মা, ঠিক আছে, এসব কথা তো পরেও বলা যেতে পারে। তুমি এখন শুধু এটাই ভাবো যে ও এতটা বিপদে পড়েছে আর আমরা ওর পাশে দাঁড়াবো না? ও কেমন আছে সেটাও জিজ্ঞেস করবো না? আমার তো মনে হচ্ছে যে আমি ছুটে ওর কাছে চলে যাই। আর আপনার বড় ছেলে, ও তো নিজের বোনকে এখনো অতটাই ভালোবাসে, ওর কোনো আপত্তি থাকবে না যদি বোন এখানে আসে। কিন্তু আমার আপত্তি আছে। মামিমা, আপনি তো মা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু মানছি আপনি রাগ করে কথা বলছেন, কিন্তু একে কি মনুষ্যত্ব বলে? ও তো আপনার নিজের মেয়ে। ও আজ এত বড় বিপদে পড়েছে মামিমা, আর আপনার আপত্তি আছে? যদি এখনো তুমি ওর পাশে না থাকো তাহলে আর কবে থাকবে? আমার জন্য ও মরে গেছে, আর যে মরে গেছে তার কাছে আমি আবার কেন যাব? যে আমার বিশ্বাস ভেঙেছে, আমার কথা না শুনে এত বড় সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, সেদিনকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওর মুখ দর্শন আমি কোনোদিন করব না। মা, আমি জানি যে তুমি এই সব কথাগুলো রেগে বলছো, আসলে তো তোমার মানসিকতা এমন নয়। মানছি আমি যে দিদির ভুল হয়েছে, কিন্তু মা, সেসব তো কত পুরনো কথা। তুমি কি শুধু এই কারণে তাকে কোনোদিনও ক্ষমা করবে না? এটা তো ঠিক নয় মা। ঠিক আছে, তুমি তাকে বাড়িতে জায়গা দিও না, তার দায়িত্বও নিতে হবে না, কিন্তু কেমন আছে তো জানতে চাইবে, একবার তো জড়িয়ে ধরতে চাইবে। তাকে এটুকু তো অনুভব করতে দাও যে কেউ একজন ওর জন্য বেঁচে আছে এই পৃথিবীতে। এছাড়াও শ্বশুরবাড়ির লোকজন তোকে কষ্ট দিতেই থাকবে। তুমি শুধু একবার অনুমতি দাও মা, শুধু একবার। না, আমি কোনো অনুমতি দেব না। ঠিক আছে মা, তাহলে আমি তোমার অনুমতি ছাড়াই দিদির সঙ্গে দেখা করতে যাব। প্রত্যেকটা কথায় তুমি এত মহান হবার চেষ্টা করো কেন বলো তো? এসবের মধ্যে তুমি কেন আসতে চাইছো? ছোট বৌমা, আমি আবার তোমাকে বলে দিচ্ছি, আমার অনুমতি ছাড়া কোনো বৌমা এই বাড়ি থেকে এক পাও নড়বে না। আর তোমাকেও এটা করতে হবে, আমার কথা শুনতে হবে। মা, আমি শুধু তোমার ছোট বৌমা নই,
আমি একজন মানুষ আর একজন মেয়ে। হ্যাঁ, হতে পারে আমার সঙ্গে আমার ননদের কোনো পরিচয় নেই, কিন্তু যখন জানি যে আজ সে বিপদে পড়েছে, তখন তো আমি ওর সঙ্গে অবশ্যই দেখা করব। আর আমিও তোর সঙ্গে যাব। আজকাল খুব সাহস বেড়ে গেছে তোমাদের। বড়দের অসম্মান করতে করতে তোমরা ভুলে গেছো কোনটা মানতে হবে আর কোনটা মানতে হবে না। ক্ষমা করবেন মামিমা, কিন্তু ওরা দুজনে যদি যায় তো আমিও যাব। হ্যাঁ, আমিও সঙ্গে যাব। আর এখন যদি আমি দিদির পাশে না থাকি তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব। চুপ! আমি মানুষ নই নাকি আমার মধ্যে মনুষ্যত্ব নেই? সব মনুষ্যত্ব তোমাদের মধ্যেই আছে। আমার কথা শুনছো না? আর তোমাদের দেখছি এত সাহস। মা, কথাটা এখানে সাহসের নয়, কথাটা হলো বিবেকের। যখন আমরা জানি যে তার সঙ্গে অন্যায় হচ্ছে, তখন কি আমাদের বিবেক আমাদের এভাবে চুপচাপ বসে থাকার অনুমতি দেবে? কেউ ওর শ্বশুর বাড়ি যাবে না। আমি চাই না যে আমার মেয়ের সঙ্গে এ বাড়ি থেকে কেউ সম্পর্ক রাখে। মা, সবকিছু তো তোমার চাওয়া না চাওয়ায় হতে পারে না, তাই না? কত বিষয় রয়েছে যেগুলো আমরাও করতে চাই না, কিন্তু আমাদের করতে হয়, আর আমরা প্রতিদিন করি। কেউ সারা জীবন নিজের মর্জিতে জীবন কাটাতে পারে না। তোমার এই সমস্ত ভাষণ শোনার কোনো ইচ্ছে নেই আমার ছোট বৌমা। এটা ভাষণ নয় মা, আমি শুধু বলতে চাইছি আমি দিদির সাথে দেখা করতে যাব, আর তার জন্য আমি কাউকে কোনো রকম বাধ্য করছি না। যদি প্রয়োজন পড়ে তো আমি একাই চলে যাব। বিবেক কি তোর একাই আছে ছোট? আমাদের নেই? আরে তুই তো আজ পর্যন্ত ওকে দেখিসনি। আমি তো ওকে এই এতটুকু থেকে বড় হতে দেখেছি। আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম ও তখন এতটুকু ছিল, আর তারপর একদিন এসব হয়ে গেল, আর ও এই বাড়ি ছেড়ে চলে গেল। ওর জীবনের কোনো ছোট অংশ নই আমি। খুব সাদাসিধে, খুব মিষ্টি মেয়ে ও। আমার তো মাথায় এটা ঢুকছে না যে মা নিজের এত প্রিয় মেয়েটাকে এভাবে কি করে ভুলে যেতে পারেন। বলুন না মা। মামিমা, যদি ওরা যদি যায় না, তাহলে দিদি আমাকেও কিন্তু নিয়ে যাবে। যদি তোমরা সবাই ওখানে যাও তাহলে তোমরা নিজেদের দায়িত্বে যাবে। এই ব্যাপারে আমি কোনো অনুমতি দিতে পারবো না। আর এই ব্যাপারটা নিয়ে যদি বাড়িতে কোনো ঝামেলা হয় তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। যদি ঝামেলার ভয়ে আমরা ভীতুর মতন চুপ করে থাকি তাহলে কখনো কোনো কাজ করতে পারবো না। এটা আমরা কি করে হতে দিতে পারি? তোমরা চারজনকে একলা যাবে? মা, আমরা চারজন একলা কোথায়? আমরা মেয়ে বলে কি আমাদের মানুষ ভাবা যায় না? ঠিক আছে মা, যদি তুমি চাও তো আমি তোমার ছোট ছেলেকে জিজ্ঞেস করব। যদিও যেতে চায় সে ভালো কথা। হ্যাঁ হ্যাঁ জেঠিমা, ওই আমিও তোমার ভাইপোর সঙ্গে একবার কথা বলে দেখি। মানে যদিও ফ্রি থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সাথে যাবে। আর মা, আপনার বড় ছেলে, ও তো নিশ্চয়ই যাবে। ও নিজের বোনকে আজ পর্যন্ত ভীষণ ভালোবাসে। আর যদি এমনটা না হয় তাহলে আমরা চারজনেই যাব, তাই তো? তোমাদের খুব সাহস বেড়ে গেছে দেখছি। মা, তুমি সাহসের কথা বলছো? তুমি একবারও মিলি দিদির কথা ভাবছো না? ও তোমার নিজের মেয়ে মা। ওর শরীরে তোমার রক্ত বইছে, কত কষ্টে আছে বেচারা, একা আছে। না বাপের বাড়ি আছে, না শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির লোকের এত অত্যাচার, কেউ নেই ওর আপনজন। এত অল্প বয়সে বিধবা হলো, স্বামী চলে গেল। ও কি আজ পর্যন্ত তোমার কাছে কিছু চেয়েছে মা? কোনো কিছুর জন্য হাত পেতেছে ও তোমার সামনে? দুর্গা দেবীর মেয়ে আমার ছেলেটাকে খেয়ে ফেলেছে। মিলি ওখানে যে অবস্থায় ছিল, আমরা যদি না যেতাম তাহলে মিলিকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম মা। কোথায় আছে মিলি? আমাদের সঙ্গে।
তুমি কেন ওকে ক্ষমা করতে পারছো না মা? মা দয়া করো, আর এটা নিয়ে বিরোধিতা করো না মা, প্লিজ। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। মা, এবার কি করব? দিদি, তোমার দেওর তো এক্ষুনি ফিরে আসবে না, ওর সময় লাগবে। এই মাত্র অফিস বেরিয়েছে। যদি আমি ওকে এখনই ফোন করে ডাকি, আমার মনে হয় না যে ও ফিরবে। আর সন্ধেবেলা অফিস থেকে ফিরে আসার পরেও আমাদের সাথে যাবে কিনা সেটাও জানি না আমি। আর মিলি দিদিকে আর একদিনও এই অবস্থায় আমরা ছাড়তে পারবো না। তাই এটা ভুলে যাও যে তোমাদের ছোট দেওর আমাদের সঙ্গে যাবে। সে তো আমি মাকে মানানোর জন্য কথাটা বলেছিলাম। দুর্গা দেবীর মেয়ে আমার ছেলেটাকে খেয়ে ফেলেছে। মিলি ওখানে যে অবস্থায় ছিল, আমরা যদি না যেতাম তাহলে মিলিকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম মা। কোথায় আছে মিলি? আমাদের সঙ্গে। আচ্ছা অহনা, ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি তোমার টুকুন দাদাকে জিজ্ঞেস করি। হ্যাঁ দিদি, তুমি টুকুন দাদাকে জিজ্ঞেস করো। যদিও যেতে চায় আমাদের সঙ্গে তো ভালো, না হলে কোনো ব্যাপার না, আমরাই চলে যাব। আর বর্দি, দাদা ভাইকে ফোন করেও এখন কিছু বলার দরকার নেই বা ডাকারও দরকার নেই। এমনিতেও দাদা ভাইয়ের দোকান মালিক ওকে কাজ থেকে বার করার জন্য ব্যস্ত হয়ে আছে, খালি সুযোগ খুঁজছে। আরও একটা সমস্যায় পড়ার না কোনো দরকার নেই। দাদা ভাইকে একদম বিরক্ত করো না। যদি খুব এমার্জেন্সি হয় তখন উইকেন্ডে না হয় দেখা করে আসবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা কর, আমরা আর দাঁড়াতে পারবো না। ওই মেয়েটা বেচারি একা একা কি না সহ্য করছে। তুই জানিস, যে প্রতিবেশী ফোন করেছিলেন উনি বলছিলেন যে ও বারবার অজ্ঞান হয়ে পড়ছে। হে ভগবান, ও একদম একা, ওকে রক্ষা করবেন।